গণঅভ্যুত্থানের সব শহীদদের পরিচয় শনাক্ত ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে আশ্বাস চিফ প্রসিকিউটরের। মিলেছে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য। একবার বলতেছে যে পরীক্ষা পিছাবে, একবার বলতেছে পিছাবে না। এর মাধ্যমে সাধারণ ছাত্রদের একটা ভোগান্তি তৈরি হইতেছে। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চায় এবং ওনাকে দিয়ে এই দৃষ্টতাকে দিয়েছে যে শিক্ষার্থীদেরকে উনি ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। আজ উত্তরা সায়েন্স ল্যাব সহ কয়েকটি সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ভোগান্তিতে নগরবাসী। সাধারণ জনগণ আমরা যারা ড্রাইভাররা আছি যাতে এই ভোগান্তিটা আমাদের রাস্তায়, বাংলাদেশের রাস্তায় আর পোহাতে না হয়। কালকে 11টার তনে আমরা উঠছি এই এয়ারপোর্ট বিমান এই পর্যন্ত 60 কেস। 1 ঘন্টা যাবত এখানে বসে আছি, ঠিক আছে। এই যে বাচ্চাদের দেখেন কি কষ্ট, বাচ্চাদের নিয়ে যেতে। 21 ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী। শিশুদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা তৈরিতে শিক্ষকদের সহায়তা কামনা। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে 1400 শহীদের পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, এই প্রতিশ্রুতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আন্দোলন চলাকালে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য মিলেছে, সে বিষয়ে তদন্ত চলমান। চিফ প্রসিকিউটর জানান, জাতিসংঘের তালিকা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যা উদ্ঘাটনে নেমেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 2024 সালের গণঅভ্যুত্থানের জেরে 5 আগস্ট ঘটে শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলের পতন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানে নিহত হয়েছেন 1400 মানুষ, যদিও অন্তর্বর্তী সরকারের গেজেটে নিহতের সংখ্যা 850-র কাছাকাছি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পেরুলেও শনাক্ত করা যায়নি অনেক শহীদের কবর, আবার কোনো শহীদের দেহাবশেষও খুঁজে পাওয়া যায়নি। সেই আর্তনাদ নিয়ে শহীদদের পরিবারগুলো এখনো ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। মেডিকেলে আমি নাচ খুঁজি, আমি নাচ খুঁজে পাইনি, আমি জাস্ট এখানে আছি আমার বাইরে নাচ খুঁজার দিকে। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়, বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন করে খুঁজি ভাইকে, কিন্তু ভাইকে পাই না। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ সময় আমিনুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, জাতিসংঘ ঘোষিত শহীদের তালিকার তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যেই সত্য উদ্ঘাটনে কাজ করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। অভ্যুত্থান চলাকালে ঢাকার নিকটস্থ একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, এমনটা জানান চিফ প্রসিকিউটর। বলেন, সে বিষয়ে তদন্ত চলমান। ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তখনকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দুপুর 1:30টার পর সারা দেশে তাদের আন্দোলনে নামার কথা ছিল।
দুপুরে রাজধানীর উত্তরের বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকালের মতোই চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। 2 ঘন্টা পর মহাসড়কের অবরোধ ছেড়ে দেয় তারা। এছাড়া রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড়ে প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করা হয়েছিল। এতে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সচিবালয়ের দিকে রওনা হয়, কিন্তু শিক্ষা ভবনের সামনে সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা জানান, সব দাবি না মানা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগে রাইট ডিসিশন দিয়ে তারপরে উনি জাতির সামনে সরি বলতেছে, এটা হচ্ছে ওনার জাতির সঙ্গে এক ধরনের পায় তারা। আমি বলতে চাচ্ছি উনি যাতে তাড়াতাড়ি জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চায় এবং ওনাকে দিয়ে এই দৃষ্টতা কে দিয়েছে যে শিক্ষার্থীদেরকে উনি ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। উনি সরি বলছে, যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নাই, তাহলে আমরা কেন এখন মানব? ওনার মেন্টালিটি এতটা বাজে, এতটা নিচু লেভেলের, মানে কি বলবো। আর উনি তো আমাদের ফার্মের মুরগি রাখছে, এটা মানে কি? ড্রাইভাররা আসি যাতে এই ভোগান্তিটা আমাদের রাস্তায়, বাংলাদেশের রাস্তায় আর পোহাতে না হয়। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্য অনেক কিছু করি। আমাদের জন্য দেশ কি করে? আমাদের জন্য কিছুই করে না, আমরা শুধু ভোগান্তি হয়। দর্শক, সচিবালয়ের সামনেই আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবিন, আন্দোলনকারীরা তো শিক্ষা ভবনের সামনেই ব্যারিকেডের মুখে পড়েছেন, এখন সেখানকার অবস্থা কি দেখছেন? এখনো সেই রকম অবস্থা, অর্থাৎ ব্যারিকেডের মুখেই আন্দোলনরত শিক্ষার্থীরা এবং দলে দলে তারা যোগ দিচ্ছেন। মূলত প্রথমেই ঝটিকা মিছিলের মতো খুবই সীমিত সংখ্যক শিক্ষার্থী এসে যুক্ত হয়েছিলেন বা এসে এই ব্যারিকেড উপেক্ষা করে সচিবালয় অভিমুখে রওনা হতে চেয়েছিলেন, কিন্তু সেটি করতে তারা সক্ষম হননি। দেখতে পাচ্ছেন বেশ শক্তপোক্ত ব্যারিকেডই। কাঁটাতারের এই ব্যারিকেডের ওপাশেই রয়েছে জলকামান, এপিসি অর্থাৎ আর্মার্ড পুলিশ গার্ড। সব কিছু নিয়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের সতর্ক যে অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে। মূলত দিনের শুরু থেকেই পুলিশের এই তৎপরতাটুকু ছিল, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এই জায়গাটায় এবং বেলা 4টা নাগাদ বলা চলে প্রথম দলটি এসে পৌঁছায় এবং এটি হচ্ছে একেবারে আব্দুল গনি রোডের, অর্থাৎ শিক্ষা ভবনের প্রেস ক্লাবের যে কদম ফোয়ারা রয়েছে সেটি পার হয়ে সচিবালয় অভিমুখে রওনা হওয়ার যে মুখটি, একেবারে সেই আব্দুল গনি রোডের মুখেই বলা চলে এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে এবং সড়কের দুপাশেই, অর্থাৎ যেদিক থেকে যাওয়ার এবং আসার সচিবালয় অভিমুখে সেই দুপাশেই এই ব্যারিকেডটি রয়েছে এবং সীমিত সংখ্যক শিক্ষার্থী আসলে এখন দেখা যাচ্ছে এখানটায়। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী প্রথমে এসেছিল, সংখ্যায় সেটি 10 থেকে 15 জন এবং এরপর আরও একটি দল এসে যুক্ত হয় মূলত, এবং তাদের যে দাবি সেই একই দাবি এখনও তারা উপস্থাপন করছে, অর্থাৎ যেই এইচএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটি তারা পেছানোর দাবি জানাচ্ছে। কেউ কেউ স্থগিতের কথা বলছে এবং অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কেউ কেউ বলছেন গতকাল তারা রাত 8টা, 8:30 নাগাদ পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছিলেন। সেই জায়গাটায় তাদের প্রত্যাশা ছিল আজকে পরীক্ষাটি অন্তত স্থগিত করা হবে, কিন্তু সেটিও করা হয়নি। এর ফলে তারা আজকের পরীক্ষার বেলায়ও খানিকটা বিপর্যয়ের মধ্যেই পড়েছে, অর্থাৎ পরীক্ষা ভালো হয়নি অনেকটা কেবল আন্দোলন করতে গিয়ে। এখন তারা কেউ বলছেন এক দফা এক দাবি, সেই এক দাবিটি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে কেউ কেউ বলছেন তাদের সেই 8 দফা দাবি, অর্থাৎ 13 জুলাই বিপর্যস্ত আবহাওয়ার জন্য যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা স্থগিত করা সহ অন্যান্য ভুল ত্রুটির যে বিষয়গুলো রয়েছে সেই সব বিষয় সব মিলিয়ে অনেকগুলো দাবি নিয়ে মূলত, কিন্তু তাদের মধ্যেও এক ধরনের বিক্ষিপ্ততা আছে, অর্থাৎ শিক্ষার্থীরা সব সম্মিলিতভাবে একজোট হয়ে এখন পর্যন্ত সেই একটি দাবি উপস্থাপন করার ক্ষেত্রে খানিকটা তাদের সেই দ্বিধা সেটুকুই স্পষ্ট হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেমন শান্তিপূর্ণভাবে পুরো পরিস্থিতি মোকাবেলা করতে চায়, শিক্ষার্থীরাও শান্তিপূর্ণভাবেই এই সংকটের সমাধান প্রত্যাশা করছে যারা আন্দোলন করছে এবং যারা সড়কে অবস্থান করছে। মোটামুটি আপাতত এই পর্যন্তই। তারা যারা ইতিমধ্যে যোগ দিচ্ছে তারা আশা করছেন আরও শিক্ষার্থী এসে জড়ো হবে তাদের সঙ্গে এবং তারপর তারা সচিবালয় অভিমুখে যাওয়ার আরও এক দফা চেষ্টা করবেন। পুরবী। ধন্যবাদ রবেন আপনাকে। দর্শক, সহকর্মী থেকে জানছিলাম শিক্ষার্থীরা নিজেরাও কিন্তু এখনও কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এর আগে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা, তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার পর তারা জানান আজকের পরীক্ষার প্রশ্ন ভালো হয়েছে, যারা লেখাপড়া করেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে এ মন্তব্যও করেন অনেকে। তবে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য তাদের হতাশ করেছে, এমনটা জানান তারা। বিশেষ করে পরীক্ষা পেছানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা।
সকালে নির্দিষ্ট সময় 30 মিনিট আগেই ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশ করেন। এ সময় রাজধানীর সবগুলো কেন্দ্রের বাইরে অভিভাবকরা অপেক্ষা করেন। তাদের কাছেও শোনা যায় মিশ্র প্রতিক্রিয়া। আজ পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আন্দোলন না করলে আজকের ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা এমন হতো না। কজ আমরা দেখে আসতেছি 7টা এক্সাম দিছি আমরা। 7টা এক্সামের মধ্যে আজকের কোশ্চেনটা একটু বোর্ড স্ট্যান্ডার্ড ছিল। কঠিন পরীক্ষার আগে একদিন বন্ধ, আর যেগুলো সহজ সাবজেক্ট সেগুলোর আগে 3 দিন বন্ধ। কারণ এটাই আমাদের শেষ লাইফ। হ্যাঁ, এখন এই সময় যদি আমরা কোনো কিছু নাই লিখতে পারি, যদি আমরা পাস যদি নাই করতে পারি, তাহলে আমার জীবনের বৃথা। ভালো পরীক্ষা হয়েছে, হলে পরিবেশ আজকে অনেক ভালো ছিল। প্রশ্ন মোটামুটি ঠিক আছে, বেশি হার্ডও না আবার বেশি সহজও না। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। একবার বলতেছে যে পরীক্ষা পিছাবে, একবার বলতেছে পিছাবে না। এর মাধ্যমে সাধারণ ছাত্রদের একটা ভোগান্তি তৈরি হইতেছে। যারা পড়াশোনা করে না তারা তাদের বলে কঠিন হচ্ছে, হ্যান ত্যান বাতার এগুলো বলবে। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ভুলের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, পদার্থবিজ্ঞানে 6 ও 7 নম্বর প্রশ্ন ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। মন্ত্রী জানান, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। এর ফলে নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা করে তাদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা যাবে। একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের পর শহীদদের তালিকা প্রণয়নে যাদের দায়িত্ব ছিল তারা রাজনৈতিক বিবেচনায় তালিকা করেছিল। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিটি করা হয়েছে, তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে প্রকৃত তালিকা তৈরি করবে। প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দর সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে সরকার। বে টার্মিনাল বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। চালু হলে মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে, তাতে আমদানি ও রপ্তানিতে গতি আসবে। প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতি হলে তদন্ত করে অবশ্যই বিচার করা হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সরকার প্রধান জানান, ভবিষ্যতে প্রধানমন্ত্রী গোল্ডেন কাপ টুর্নামেন্ট চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে অংশ নেবে। নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রাথমিক পর্যায় থেকে শিশুদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশ করতে আগামী প্রজন্মকে সরকার দক্ষ কারিগর হিসেবে প্রস্তুত করতে চায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবছর 21টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। একটি প্রাথমিক বিদ্যালয় কেমন হওয়া উচিত, কতটা শিক্ষার্থী বান্ধব হবে বিদ্যালয়ের আঙ্গিনা, কংক্রিটের স্থাপনা ছাপিয়ে সবুজ বিদ্যালয়ের চিত্র প্রদর্শনী তুলে ধরেন দেশের 60 জেলার শিক্ষার্থীরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া এই কর্মসূচিতে স্থান পায় ছোট্ট শিক্ষার্থীদের তৈরি নিজ এলাকার ঐতিহ্য, হস্তশিল্প সহ নানা বিষয়। স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন, সংকট আর সমাধানের পন্থ জেনে রাখেন তিনি। খুলনা বিভাগের উচ্ছ্বাস সেন স্বপ্ন
পরে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শিক্ষক, সহকারী শিক্ষকদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় সামাজিক মূল্যবোধ তৈরি করতে শিক্ষকদের সহযোগিতা চান। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেন তারেক রহমান। প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমেছে। বেরিয়ে আসছে বন্যার ক্ষত চিহ্ন। চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই উপজেলা বাঁশখালী ও সাতকানিয়ার আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়িঘরে ফিরছেন বাসিন্দারা, তবে কিছু নিচু এলাকা এখনও জলাবদ্ধ। এদিকে পানি নামলেও বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় দুশ্চিন্তায় অনেক দরিদ্র পরিবার। সরকারি সহায়তার দিকে তাকিয়ে তারা, সংকট রয়েছে বিশুদ্ধ পানিরও। বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁশখালী নদীর পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে ব্যস্ত ভুক্তভোগীরা। অনেকে চেয়েছেন সরকারি সহায়তা। রাঙামাটিতেও বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের পানি, তবে বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে বাসিন্দারা। বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি ও দীঘিনালার সরাসরি সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এদিকে কক্সবাজারেও নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। রাজধানীর বংশালে আলুবাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক। সকালে দগ্ধদের দেখতে গিয়ে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত রাত প্রায় 1টা রাজধানীর বংশালের আলুবাজার এলাকার একটি সেলুনে হঠাৎই ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে দগ্ধ হন অন্তত 10 জন। স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে 5 জন সেলুনের কর্মচারী। এখানে অনেকেই ছিল, তো কিছু মানুষের অনেক বেশি হয়েছে, আবার কিছু মানুষের 2 হাত, চুল, মুখ এরকম পুড়ে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যদের শরীরও প্রায় 15% দগ্ধ হয়েছে। তাদেরও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এখানে 10 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে একজন 1%, একজন 50%-এর উপরে, আর বাকিরা 10 থেকে 20-25 এরকম আছে। তো এর মধ্যে 50% সহ আরও 2 জনকে আমরা এইচডিউতে পাঠাইছি এবং প্রত্যেকের ইনহেলেশন ইনজুরি। আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী। আশ্বাস দেন প্রয়োজনীয় সব ধরনের সহায়তার। রাত্র থেকে ডাক্তাররা
সেবা দিচ্ছে, যা দেখলাম সবাই মানে কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। সহায়তা তো আমরা ডাক্তার সাহেবরা করতে চাই, এরপর যদি চিকিৎসা তারও কোনো সহায়তা লাগে সব আমরা করবো ইনশাআল্লাহ। তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। এটি এসি থেকে বিস্ফোরণ নাকি বিদ্যুতের গোলযোগ থেকে ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেননি স্বজন কিংবা সংশ্লিষ্ট কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।